আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আবারও চলে এলাম আমি শিন সুলতানা। জীবন বিনিময় কবিতাটির একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা 3 নম্বর সৃজনশীল প্রশ্ন নিয়ে এই মুহূর্তে আলোচনা করব, যেটা একটা স্কুলে এসেছে। তো আমরা চলো এটা সমাধান করে ফেলি। জীবন বিনিময় কবিতায় কোনটিকে সবচেয়ে শ্রেষ্ঠ ধন বলা হয়েছে? নিজের প্রাণ। বাদশাহ বাবরের যে নিজের প্রাণ, সেটাকেই সবথেকে শ্রেষ্ঠ সম্পত্তি বলা হয়েছে। ক শেষ। জীবন বিনিময় কবিতায় কবি নীরবতাকে নিষ্ঠুর বলেছেন কেন? বুঝিয়ে লেখো। আচ্ছা, বাদশাহ বাবর কোনোভাবেই তার ছেলেকে সুস্থ করতে পারছিলেন না, সেজন্য সে রাজ্যে যত হেকিম দরবেশ চিকিৎসক পীর আছে তাদেরকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, কি সমস্যা বলো, আমার ছেলে কেন সুস্থ হচ্ছে না? তখন ওই চিকিৎসক যারা ছিল সবাই চুপ করেছিল, একেবারে নীরব হয়েছিল। আর ওই নীরবটাকে বাদশাহ বাবর বুঝতে পেরেছে যে আমার ছেলের সময় আর বেশি নাই। আর এই নীরবটাকে নিষ্ঠুর বলা হয়েছে, কারণ বাদশাহ বাবর বুঝতে পেরেছে যে তার ছেলে আর বেঁচে থাকবে না। এই জন্য নীরবতাকে নিষ্ঠুর বলা হয়েছে। তারপর দেখো, আমরা যদি খ নাম্বারটা একটু বিশ্লেষণ করি, কিভাবে বিশ্লেষণ করব। সম্রাট বাবরের প্রশ্নের উত্তরে চিকিৎসকদের নীরবতা ছিল নিরাশার প্রতীক, ও পুত্র সখী কাতর পিতার বুকে গেল বা বর্ষার মধ্যে বিঁধেছিল বলে কবি একে নিষ্ঠুর বলেছে। কেন? ছেলে আর সুস্থ হওয়ার কোনো লক্ষণ সে দেখতে পাচ্ছে না। এবার দেখো, পুত্র হুমায়ুনের রোগমুক্তির উপায় সম্পর্কে সম্রাট বাবর যখন চিকিৎসকদের প্রশ্ন করেন, তখন তারা কোনো আশার বাণী শোনাতে পারেননি। তাদের এই নীরবতাই বুঝিয়ে দিচ্ছিল যে হুমায়ুনের মৃত্যু আসন্ন। একজন অসহায় পিতার কাছে এই সত্যটি ছিল চরম বেদনাদায়ক ও নির্মম। চিকিৎসকদের মুখর হয়ে ওঠে সেই নীরবতা বাবরের হৃদয়ে তীব্র আঘাত এনেছিল বলেই কবি একে নিষ্ঠুর নীরবতা বলে আখ্যায়িত করেছেন। আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার আমরা যাবো গ আর ঘতে। সেটার জন্য আমাদের অবশ্যই উদ্দীপকটা পড়তে হবে। এই হচ্ছে আমাদের উদ্দীপক। বাবার সাথে ঢাকায় বেড়াতে এসে ছিনতাইকারীর কবলে পড়ে উসামা ও তার বাবা। এক পর্যায়ে ছিনতাইকারীরা উসামাকে আঘাত করতে আসে, তখন বাবা তাকে সরিয়ে দেওয়ায় নিজেই ছিনতাইকারীর ছুরি আঘাতে রক্তাক্ত হন। বাবাকে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার উসামাকে জানায়, এই মুহূর্তে রক্ত না হলে রোগীকে বাঁচানো যাবে না। এই কথা শুনে উসামা সঙ্গে সঙ্গে তার শরীর থেকে প্রয়োজনীয় রক্ত দিয়ে বাবাকে আশঙ্কা মুক্ত করে দিল। চমৎকার। এবার আমরা দেখি গ নাম্বারে কি মিল আছে আমাদের। উদ্দীপকের পিতার মাঝে জীবন বিনিময় কবিতার বাদশাহ বাবরের যে দিকটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো। দেখি পিতার মধ্যে বাদশাহ বাবরের কোন দিকটি প্রকাশ পেয়েছে সেটা আমরা আলোচনা করব। উদ্দীপকের পিতার মাঝে জীবন বিনিময় কবিতার বাদশাহ বাবরের বাৎসল্য অপত্য স্নেহের চরম পরাকাষ্ঠ তথা আত্মত্যাগের দিকটি প্রকাশ পেয়েছে। আসলে গ নাম্বারে এটাই চাই, বাবা মার মধ্যে কি পাইছে? আত্মত্যাগের। আর বাবা মা তো অবশ্যই আমাদের সন্তানের ভালোই চায়, বাবা মা যাই হোক না কেন জীবন দিয়ে সন্তানের ভালোই করতে চায়। জীবন বিনিময় কবিতায় আমরা দেখি মুমূর্ষু পুত্র হুমায়ুনকে বাঁচাতেই সম্রাট বাবর ব্যাকুল হয়ে ওঠেন। যখন কোনো চিকিৎসা কাজে আসছিল না, তখন তিনি নিজের জীবনের বিনিময়ে পুত্রের জীবন ভিক্ষা চান। তিনি নিজের শ্রেষ্ঠ ধন তথা নিজের প্রাণ উৎসর্গ করতে বিন্দু মাত্র দ্বিধা করেননি, যে একজন পিতা নিঃস্বার্থ ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত। এবার দেখো, উদ্দীপকে একই চিত্র ফুটে উঠেছে। উসামা তার পিতা ছিনতাইকারী কবলে পড়লে বাবাকে বাঁচাতে উসামার বদলে বাবা নিজে এগিয়ে যান এবং ছিনতাইকারী আঘাতে নিজের শরীরে পেতে দেন। এখানেও সন্তানের নিরাপত্তার জন্য নিজের জীবন বিপন্ন করার যে তাগিদ, তার জীবন বিনিময় কবিতার বাবরের আত্মত্যাগের চেতনার সঙ্গে পুরোপুরিভাবেই সাদৃশ্যপূর্ণ। উভয় সন্তানের মঙ্গলের জন্য মৃত্যুকে তুচ্ছ জ্ঞান করেছেন। আচ্ছা, এবার আমরা ঘ নাম্বারটা দিব। সবাই বাঁচাতে চেয়েছেন। আমরা জীবন বিনিময় কবিতার মধ্যে দেখেছি বাবা তার সন্তানকে বাঁচাতে চেয়েছেন, উদ্দীপকেও উসামাকে তার বাবা বাঁচিয়েছেন। এবার আমরা ঘ নাম্বারটা দেখব। ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে, ভাবগত ঐক্য থাকলেও উদ্দীপকটি জীবন বিনিময় কবিতার ঘটনা প্রবাহের সমর্থক নয়, মন্তব্যটি বিশ্লেষণ করা। হ্যাঁ, কিছুটা মিল আছে। সন্তানের প্রতি বাবার যে স্নেহ ভালোবাসা সেটাই মিল থাকলেও পুরাপুরি দিক কিন্তু এখানে মিল নাই। হ্যাঁ, পুরাপুরি দিক এখানে মিল নাই, কারণ বাদশাহ বাবর মারা গেছেন, আরো ঘটনা ঘটেছে, নিজের জীবনটাই দিয়ে দিয়েছেন, এগুলো কিন্তু এখানে নাই। তো আমরা এখানে যদি আমরা ঘ নাম্বার প্রশ্নটা একটু ভালো করে ব্যাখ্যা বিশ্লেষণ করি, তাহলে সেটা আমরা কিভাবে করব একটু দেখো। এই হচ্ছে আমাদের ঘ নাম্বারটা কি আছে। উদ্দীপক এবং জীবন বিনিময় কবিতার মধ্যে সন্তানের প্রতি পিতা ভালোবাসা ভাবগত মিল থাকলেও কাহিনীর পরিণতির দিক থেকে এদের ঘটনা প্রভাব ভিন্নমুখী বা অসমর্থক। জীবন বিনিময় কবিতার মূল উপজীবন মূল উপাদান হলো পিতার আত্মত্যাগের মাধ্যমে পুত্রের জীবন লাভ করা। এখানে সম্রাট বাবর স্বেচ্ছায় সৃষ্টিকর্তার কাছে নিজের প্রাণ উৎসর্গ করেন এবং ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়েন, যার বিনিময়ে পুত্র হুমায়ুন সুস্থ হয়ে ওঠেন। এখানে ত্যাগের প্রবাহটি একমুখীরিত পিতা জীবন দিচ্ছেন, পুত্র জীবন পাচ্ছে। ওকে,
একমুখী জীবন দিচ্ছে আর পুত্র জীবন পাচ্ছে। অন্যদিকে উদ্দীপকের ঘটনা প্রবাহটি পারস্পরিক ত্যাগের বা দ্বিমুখী। শুরুতে বাবা নিজের জীবন বিপন্ন করে উসামাকে ছিনতাইকারীর আঘাত থেকে রক্ষা করেন, যা কবিতার বাবরের ত্যাগের অনুরূপ। কিন্তু গল্পের পরবর্তী অংশে দেখা যায় আহত বাবাকে বাঁচাতে উসামা নিজের শরীর থেকে রক্ত দান করে এবং বাবাকে সংখ্যামুক্ত করে দেয়। অর্থাৎ এখানে শেষ পর্যন্ত সন্তানই পিতাকে বাঁচিয়ে তুলেছেন। কবিতায় যেখানে পিতার মৃত্যু এবং পুত্রের জীবনের মধ্য দিয়ে ঘটনার পরিসমাপ্তি ঘটে, সেখানে উদ্দীপকে পিতা ও পুত্র একে অপরের জীবন রক্ষায় এগিয়ে আসে এবং শেষ পর্যন্ত চিকিৎসায় পিতা বেঁচে যান। কবিতার ভাবগম্ভীর্য যেখানে আধ্যাত্মিক বিশ্বাস ও বিয়োগান্ত পরিণতির দিক দিয়ে ধাবিত, উদ্দীপকটি সেখানে বাস্তব চিকিৎসা পারস্পরিক সহযোগিতার চিত্র সমাপ্ত হয়েছে। তাই বলা যায় উভয় স্থানে ত্যাগের মহিমা বা ভাবগত ঐক্য থাকলেও উদ্দীপকটি জীবন বিনিময় কবিতার ঘটনা প্রবাহকে বহু অনুরূপ বা সমর্থন নয়। আচ্ছা, তো আমি যদি একটু ভালো করে বলি, জীবন বিনিময় কবিতার মধ্যে বাবা মারা গেছেন, সন্তান বেঁচে আছে, একটা আধ্যাত্মিক বিষয়ের উপর জিনিসগুলো টিকে ছিল। কিন্তু আমরা উদ্দীপকে দেখতে পাই যে বাবা এবং ছেলে দুজনেই বেঁচে আছে এবং দুজনে সহযোগিতা করেছে একজন আরেকজনকে। পারস্পরিক যে নতুন আধুনিক চিকিৎসা, সেই আধুনিক চিকিৎসার ফলে বাবাকে বাঁচিয়ে ফেলেছেন। তো ভাবগত দিক আমাদের উদ্দীপকের যে আমাদের কবিতার যে পরিসমাপ্তি, সেটার সঙ্গে উদ্দীপকের মিল নাই। সেক্ষেত্রে আমরা বলতে পারি বাবার স্নেহর জন্য ভালোবাসা মিল থাকলেও উদ্দীপক এবং বাকি জিনিসগুলোর সাথে কোনোভাবে মিল লক্ষ্য করা যায় না। তো আমরা খুব সুন্দর একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে মাত্রই আলোচনা করলাম। সবাই আশা করছি বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই, পরবর্তী পর্ব নিয়ে খুব দ্রুতই আসবো। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।